2023 সাল থেকে 2025 প্রায় 2 বছর অতিক্রম হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে নানান সংবাদ, বহু চিপ ভরে গেছে। এডিট করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমরা। কিন্তু আমরা কোনো সময় মনে করিনি যে আমরা নীরব হয়ে যাচ্ছি। না, নীরব হচ্ছি না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে সংবাদ হবেই। দ্য কোয়েরি কমিটমেন্ট কো ক্লিয়ার। এখন বর্তমানে যে ঘটনাটাকে নিয়ে তোলপাড় চলছে সেটা হচ্ছে রেজিস্ট্রারের পুনর্বহাল 60 থেকে 62, যে 2018 যে আইন বা যেটা বিকাশ ভবন থেকে যেটা নির্দেশ, এই সব নিয়ে আলোচনাটা করা যেতে পারে। সোমনাথ মণ্ডল, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এসএফআই ছাত্র নেতা, আপনাকে স্বাগত, অভিনন্দন পডকাস্টে। প্রথমত হচ্ছে যে এর আগেও কথা হয়েছে, বারবারই কথা হবে যতক্ষণ না চোর ধরা পড়ছে। আপনারা বলছেন যেভাবে দুর্নীতি চলছে, দুর্নীতিতে প্রায় 1,93,89,876 টাকার হিসেব দিয়ে বিভিন্ন খাতে চলে গেছে। যাদের সই নকল হয়েছে তারা বলছে আমরা সই নকল করিনি, আমাদের সই নকল করা হয়েছে। তারা বলছে আমাদের নকল করা হয়েছে। কিন্তু আপনারা দেখুন যে বিচারপতি দীপক রায় নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যাকে তিনি 6 মাস আগে অবসর নিয়েছেন। আবার তিনি অবসরের বয়স 2 বছর বাড়িয়ে উচ্চশিক্ষা দপ্তর নোটিফিকেশন জারি করলো। আমরা মনে হচ্ছে রাজ্য সরকারের বিকাশ ভবন উচ্চশিক্ষা দপ্তর যে নোটিফিকেশন জারি করেছে, আবার সেই পদে পুনর্বহাল যিনি রিটায়ার করার পরে, কোথাও মনে হচ্ছে যে এই নোটিফিকেশনটা মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে। দেখুন, ধোঁয়াশা তো অবশ্যই রয়েছে। সে বিষয়ে যদি দেখতে যাই, এই যে আপনি যে কথাটা বলছিলেন এতক্ষণ, 1,93,00,000, সম্ভবত খুব ভুল না করলে কোনো এক সুব্রত নামের কোনো এক ব্যক্তির কথা উঠে আসে। অনেক আছে, সুব্রত, কাবেরী থেকে শুরু করে অনেক আছে। এইটা যখন উঠে আসে তখন দেখা যায় প্রাক্তন উপাচার্য নিমাই সাহা, যেখানে ওনার বাড়ি কল্যাণীর কোনো একটা জায়গায়, ঠিক এই সুব্রতর যাতায়াত ছিল এই নিউ বিল্ডিং, গোল্ডেন জুবলি যেটা বিল্ডিং আমাদের ইউনিভার্সিটির, তো তিনিও জড়িত আছেন এই বিষয়ে। সুতরাং সেই দিক থেকে আমরা যদি দেখতে যাই তাহলে প্রাক্তন উপাচার্য একটা প্রশ্নের মধ্যে থাকে। সেই সময়ে তখনকার ফিনান্স অফিসার, তার সাথে প্রাক্তন রেজিস্ট্রার, আপনি যার কথা বলছিলেন মাননীয় সুজিত চৌধুরী, উনিও এই নির্দেশ দেন। সুতরাং সামগ্রিকভাবে যদি আমরা দেখতে যাই, বিশ্ববিদ্যালয় অথরিটির একাংশ শুধু এই 1,93,00,000 না, এর সাথে সাথে যত চুরি দুর্নীতি, একটা সময় আপনার মনে থাকবে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে যায় তখন প্রায় 500 কোটি টাকার সম্পত্তি গচ্ছিত ছিল, সেটা নেমে আজ কততে দাঁড়িয়েছে আপনি খোঁজ খবর নিলেই দেখতে পারেন। সামগ্রিক অবস্থা, তাহলে এই অবস্থা থেকে অথরিটি যদি একাংশ যদি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিশ্ববিদ্যালয়টাকে রাজনীতিকরণের চেষ্টা করে বা শাসক দলের অঙ্গুলি হিলনে যদি চলে, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীন সত্তা সেটা তো থাকবে না, দুর্নীতি তো হবে, এটাই তো স্বাভাবিক। সোমনাথ, আপনি তো ছাত্র আন্দোলন করেন, এসএফআই এর সঙ্গে মুভমেন্টের সঙ্গে আছেন, দায়িত্বে রয়েছেন, লোকালে দায়িত্বে রয়েছেন। কোনোদিন শুনেছেন, ভালো লেগেছে, আপনার শুনতে ভালো লেগেছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কাঠে টেবিলে বসে সিআইডি জেরা করছে? ভালো লেগেছে শুনতে? তার থেকেও বরং আর একটা জিনিস সেদিন লক্ষ্য করলাম, জলে ভিজতে ভিজতে উনি টোটোতে করে বর্ধমান স্টেশন থেকে সম্ভবত সিআইডি দপ্তরে এসেছিলেন বর্ধমানে। একটা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তার মান সম্মানটা কোন জায়গায় নেমেছে? সেখানে তো শুধু ওনার ব্যক্তিগত ব্যাপার না, গোটা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একটা ঐতিহ্য এখানে জড়িয়ে ছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, আপনি হয়তো এটা নিয়ে অনেক নিউজ করেছেন, কারা ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? আমিও প্রাক্তন ছাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়। তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা সময় উপাচার্য কারা ছিলেন, তাহলে তাদের জায়গায় এই নিমাই চন্দ্র সাহাকে আমরা কখনো বসাতে পারবো? আপনি বলুন। ডক্টর সুকুমার সেন, তাহলে যিনি প্রথম উপাচার্য, যিনি ভারতবর্ষের নির্বাচনের দায়িত্বে ছিলেন, ভারতবর্ষের দেশ স্বাধীন হওয়ার পরে 1952 সালে ভারতবর্ষের মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন, নিশ্চয়ই আপনি জানেন। ডক্টর রমানন্দ মুখোপাধ্যায়ের মতো মানুষ ছিলেন। আজকে প্রসঙ্গগুলো আসছে, আবেগ থাকবে। আপনি ছাত্র আন্দোলন করেন, আমারও আবেগ আছে, আমি একসময় ছাত্র আন্দোলন করতাম। সেটা কোন আন্দোলন করতাম সেটা এখন অতীত, সেটা আলোচনা করার জায়গা নেই। মোহিত ভট্টাচার্য, দিলীপ বসু, অমিত মল্লিক, অনেক উপাচার্যের পদধূলি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে আলোকিত করেছে, প্রজ্বলিত করেছে, সূর্যের কিরণের মতো করেছে। কিন্তু সেখানে আর্থিক তছরূপে শুধু 1,93,00,000 টাকা, কারণ আমার কাছে যা হিসেব আছে প্রায় 100 কোটি টাকা আমাদের দুর্নীতি আছে। সেটা আজ না হোক কাল ওপেন করবো, অপেক্ষা করতে হবে। বিচারাধীন বিষয় যেখানে তদন্ত চলছে, যখন সিআইডি তদন্ত করছে, তারপর লালবাজার ডিডি ডিপার্টমেন্ট তদন্ত করছে, সেখানে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে
তাকে পুনর্বহালের ক্ষেত্রে আবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বিজ্ঞপ্তি। আমার এই জায়গার প্রশ্ন, যে কনফিউজিং একটা সিচুয়েশন তৈরি হচ্ছে বলে আপনার কি মনে হচ্ছে? তা অবশ্যই। প্রথমেই আপনাকে একটা বিষয়, আমি ছাত্র আন্দোলনের সাথে যেহেতু জড়িত, আপনাকে আমি ধন্যবাদ জানাবো। বিভিন্ন ইস্যু নিয়ে আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক ইস্যু আপনি উত্থাপিত করেছেন, যেটা গণতন্ত্রের ফোর্থ পিলার হিসেবে করা উচিত সাধারণত। এটা আপনাকে ধন্যবাদ এই বিষয়ে। কিন্তু আপনি যেটা বলছেন উপাচার্যের বিষয়, শুধু উপাচার্য নয়, আপনি আর একটা কিছুদিন আগে লক্ষ্য করবেন যে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এতক্ষণ যার কথা হচ্ছিল নিমাই চন্দ্র সাহা, উনি উত্তর 24 পরগনার গুরুচাঁদ হরিচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ হওয়ার কথা চলছিল। তার সঙ্গে শুধু ওখানে নয়, ডায়মন্ড হারবারের ইউনিভার্সিটিতে তার নাম রয়েছে। তাহলে একটা আর্থিক তছরূপে জড়িত, তদন্ত কমপ্লিট হয়নি, তদন্তধীন বিষয়টি জেরার মুখে পড়েছেন। তিনি আরেকটি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার তার সরকার তাকে মনোনীত করছেন। এই যে গল্পটা আমরা যে তথ্যটা পেয়েছি, যে রাজ্য সরকারের সম্ভবত 29শে আগস্ট 2018 সালের যে সেইটার উপর বেস করে 2025 সালে যে 60 থেকে 62 যে ব্যাপার বয়সের যে 2 বছরে, সেইটার উপর ভিত্তি করে ওনাকে আবার কর্মসচিব পদে পুনর্বহাল করা। আমরা কিন্তু ব্যক্তিগত আমরা ব্যক্তিগত জায়গাতে নেই, আমরা নীতিগত জায়গায় কথা। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ জড়িত, বিশ্ববিদ্যালয়ের কে কর্মসচিব হবেন, কে রেজিস্ট্রার হবেন, সেটা তো বিশ্ববিদ্যালয়ের স্বার্থ। আর আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার, আমাদের স্বার্থও সেখানে জড়িত আছে। সুতরাং আমরা বারংবার এটা নিয়ে কথা বলবো, কোনো ব্যক্তি স্তরে আমরা যাব না। আমিও করছি না, ব্যক্তিগত আক্রমণ করবো না, কিন্তু নীতিগত জায়গায় তথ্যের পরিপ্রেক্ষিতে কথা হবে। এখানে আপনি দেখুন, রাজ্য সরকার যেখানে বিশ্ববিদ্যালয়ের অন্যতম 2টি বড় পদ, যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত কি জড়িত না এখনো বিষয়টাতে তদন্ত চলছে। তারপরেও একটা আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পুনর্বহাল করা হলো রেজিস্ট্রার পদে। আবার নিমাই চন্দ্র সাহা, ওনাকেও একটা বড় পদে দেওয়ার চেষ্টা চলছে। তাহলে যেখানে রাজ্য সরকারই ওনাদেরকে এক কথায় প্রমোট করছেন, তারপরে আর কি বলা যায়? একটা ছাত্র সংগঠন হিসেবে এই বিষয়ে আমরা যতটা লড়াই করা যায় আমরা করে আসছি, আগামী দিন থেকে এখনো করবো, ভবিষ্যতেও করবো। আমার মনে হয় আগস্টের শেষ দিকে, বোধহয় ডেটটা ভুল না করলে হয়তো 30-31 হতে পারে, একদিন হঠাৎ যে গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে লালবাজারে পুলিশ রয়েছে, সেখানে জেরা চলছে। অবশ্যই ফিনান্স ডিপার্টমেন্ট ছিল। কশ্চিৎকালে আমার দেখা নেই, আমি জানি না কোনো, আমি দেখিনি কোনো, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির প্রশ্নে পুলিশকে হস্তক্ষেপ করতে হচ্ছে, তদন্ত করতে হচ্ছে গোয়েন্দা দপ্তরকে। এটা লজ্জার, এটা অত্যন্ত পেনফুল ঘটনা। কারণ মেহেরীতি শ্রমজীবী পরিবার থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে এসছে, এক তো রেজাল্ট আপনারা জানেন ফেস করছেন, রেজাল্ট বিভ্রাট, এই সাবজেক্টের মার্কশিট অন্য সাবজেক্টে চলে যাচ্ছে। আচ্ছা, নিমাইবাবুর ভাইপো না ভাই, তার চাকরি হয়েছে, তার যেখানকার সার্টিফিকেট সেটা নিয়ে গণ্ডগোল আছে। আবার এমন গল্প আছে, আমি সে অনেক বড় বলতে পারি, জানেন তো, আমি তো ইতিহাসটা জানি। কারো আবার সার্টিফিকেট, যিনি আবার ফিনান্স ডিপার্টমেন্টে আছেন, নিয়ম হচ্ছে একটা ফিনান্স ডিপার্টমেন্টের দায়িত্ব মানে একটা বিরাট বড় প্রতিষ্ঠান থেকে তার রেকগনাইজ দরকার আছে। কোথা থেকে চাকরি করেছেন তার কাগজ নিয়ে চলে এসছেন, কোথাকার নজরুল বিশ্ববিদ্যালয় থেকে কি ছিলেন চলে এসছেন, সব পার্থ চট্টোপাধ্যায় এদের তখন একটা সম্পর্ক ছিল। আমি আর টিসিএসের কথা যাচ্ছি না, আমি বলছি যে এই অর্ডারের পরিপ্রেক্ষিতে ছাত্ররা এসে পাই মনে করছে যে এটা কোথাও গণ্ডগোল আছে, বা এটা নিয়ে এসে পাই কি সত্যি সোমনাথরা মুভমেন্ট করবে, না এটা কি প্রশ্ন জানতে চাইবে যিনি বর্তমানে ভাইস চ্যান্সেলর আছে। আপনি বলছিলেন বর্তমান ভাইস চ্যান্সেলরের কিছু মিসবিহেভ আপনাদেরকে ব্যথিত করেছে, আক্রান্ত করেছে, হৃদয়কে টাচ করেছে। তো এই সামগ্রিক বিষয় নিয়ে আপনারা কি পথে নামছেন? এসে পাই নামছেন? পথে আছি, পথে নামবো। এবার বিষয়টা হচ্ছে, যেখানে ছাত্রদের স্বার্থ জড়িত থাকবে, গোটা বিশ্ববিদ্যালয়ের গরিমার প্রশ্ন আসবে, সেখানে এসে পাই থাকবে না, সেটা তো হতে পারে না। আপনি যে উপাচার্য কথা নিয়ে যেটা বলছিলেন, সেটা আপনাকে বলি, 22শে আগস্ট আমাদের একটা ইউনিভার্সিটি গেটে কনভেনশন আমরা অনুষ্ঠিত করেছিলাম, আপনারা হয়তো জানবেন। এবার তার পরিপ্রেক্ষিতে আমরা একটা, আপনি গণেশ পুজো লাড্ডু পেয়েছেন? না, গণেশ পুজোর লাড্ডু তো দূরে থাক, আমরা তো এর আগে কখনো দেখিনি এরকম গণেশ পুজোতে, সেটাতেই অবাক করেছি। লাড্ডু খাওয়ার কথা তো পরে আসে। মানে বিশ্ববিদ্যালয়ের একটা প্রশাসনিক জায়গায়, ওটা তো ওনার ব্যক্তিগত সম্পত্তি না, উনি বাড়িতে পূজা অর্চা করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। কিন্তু একটা প্রশাসনিক ভবনে একটা নির্দিষ্ট ধর্ম বলি, সেখানে পুজো করার সম্ভবত আমার জানা নেই। না, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হয়। হ্যাঁ হয়, সেটা ছাত্ররা ক্যাম্পাসে হোস্টেল অন্য হোস্টেলে তত্ত্ব নিয়ে যায়,
মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পাঞ্জাবি হোক, বাঙালি সাজে, বাঙালি হোক অবাঙালি হোক, তারা এখানে ভিন রাজ্যে ছেলেমেয়েরা এখানে পড়ে, দেখতেও ভালো লাগে, খুব চোখটাকে আটকে যায়। কিন্তু সরস্বতী পুজোর পাশাপাশি গণেশ পুজোর সিদ্ধিদাতা বিনায়ক, যিনি হচ্ছেন অর্থকরী বিষয়, তিনি এই দেবতা, তাকে নিয়ে ঢাকঢোল করে পিটিয়ে, এটা প্রসঙ্গটা আসবে, কারণ আসা স্বাভাবিক, যে বড় বড় লাড্ডু বিতরণ হয়েছে, লাড্ডু পাননি বোধহয় নাকি আপনারা? আমরা লাড্ডু প্রথমত আমাদের খেতে যাওয়ার কোনো ইচ্ছে নেই, যেখানে ডাকলে যেতেন? একদমই। আচ্ছা, আমরা তো এর বিরুদ্ধে। আপনি যেটা বলছিলেন, আমরা মূলত, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি হোস্টেলে থাকি, আপনার হয়তো জানা থাকে। আমি জানি, আমি হোস্টেলে থাকি। সুতরাং সরস্বতী পুজোটা আমাদের প্রত্যেকটা হোস্টেলের আবাসিকাদের কাছে একটা উৎসবের মতো, মানে ধর্ম নির্বিশেষে আর কি, উৎসবের মতো। সেটা উৎসব, ধর্মটা ধর্মের জায়গায়, উৎসবটা উৎসব। সোমনাথের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বীরভূম। আচ্ছা, আপনি তো রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকার মানুষ, আর তারামার শহরের মানুষ। আপনি বীরভূমে কোন জায়গায়? আমার রামপুরহাটে। তারামায়ের আপনার প্রতি প্রভাব থাকবে, জানি না আপনি ধর্মে বিশ্বাস করেন, সেটা কমিউনিস্টরা মার্ক্সবাদীরা করেন, আপনি ছাত্র আন্দোলন করছেন, পরে ডিওয়াইফাই করবেন, দেখ আজকে সেগুলো আলোচনা বিষয় না। তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পুনর্বহালের প্রশ্নেই হচ্ছে জেরবার, যা তোলপাড়, যার বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত ক্ষেত্রে তাদের নাম এসছে, তদন্ত চলছে। এটাই প্রশ্ন, যে যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন শুনানি চলছে, সেখানে কিসের কাকতালীয়ভাবে নাকি কোনো ব্যঞ্জ পদার্থের মধ্য দিয়ে, হয়তো ব্যঞ্জ পদার্থ থাকতে পারে, ব্যঞ্জ মানে বোঝেন তো, যে হঠাৎ করে একটা নোটিফিকেশন হয়ে গেল আর বহাল তবিয়তে তিনি চলে আসবেন, এটা ছাত্রদের পঠনের ক্ষেত্রে একটা কথা উঠবে, আপনাদের ছাত্র মুভমেন্টের ক্ষেত্রে কথা উঠবে, আপনাদের ছাত্র আন্দোলনের ইতিহাসে লেখা থাকবে এটা, যে এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেখানে এই ঘটনা ঘটেছে। এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির প্রশ্ন আপনাদের অনেক প্রশ্নের মুখে নিশ্চয়ই পড়তে হয় বোধহয়, যে ওই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়েছে, যেটা কশ্চিৎকালে কেউ কোনোদিন ভাবেনি। তা বিগে ছাত্র নেতা হিসাবে কষ্ট হয়? কষ্ট তো হয়। আমরা কষ্টের থেকে বড় হয়, কষ্টটা রাগে রূপান্তরিত হয় একটা সময়। কি মানে, আমরা যারা ছাত্র রাজনীতি করি, ছাত্র রাজনীতি বাদ দিয়েও আপনি যদি সাধারণ যারা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে, তাদের স্বাভাবিক ব্যাপার, বড় আশা নিয়ে প্রান্তিক এলাকা থেকে, অত্যন্ত গ্রাম থেকে ছেলেমেয়েরা উঠে আসে। মুর্শিদাবাদের আমার নিজস্ব একটা বন্ধু, মুর্শিদাবাদের তার মা বিড়ি বেঁধে ইনকাম করে তাকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। তাহলে তার একটা আশা যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু সেই বর্ধমান বিশ্ববিদ্যালয় আর এখনকার বর্ধমান বিশ্ববিদ্যালয় কি এক আছে? এটাও আমাদের প্রশ্নের মুখে আমাদেরকে রাখতে হয়। বিল্ডিংটা আছে, ভবনটা আছে, আমরা এটাই বলার চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয় মানে কিন্তু কখনো ইট কাঠ বালি পাথর দিয়ে একটা কংক্রিটের জায়গা নয়। বিশ্ববিদ্যালয় মানে কি মুক্ত চিন্তার বিকাশ, জ্ঞানের প্রসার, স্বাভাবিক ব্যাপার। এখানে বিভিন্ন গার্ডচাঞ্চা, এক্সট্রা কারিকুলাম, এগুলোই তো হওয়া উচিত। কিন্তু সেখান থেকে আমরা দেখছি একটা বিশ্ববিদ্যালয় মানে একটা কি যান্ত্রিক রূপান্তরিত। বিশেষ করে এই নতুন যিনি উপাচার্য এসছেন, একদম উনি চান না, ওনার কথা শুনে আমরা যতটা বুঝেছি, বা সেদিনের ঘটনা যেটা বলতে বলা হলো, সেদিনের ঘটনা, উনি হচ্ছেন রাজনীতি থেকে বিরত থাকতে চান, এরকম একটা মানে বিশ্ববিদ্যালয় তো রাজনীতি আতুরঘর। এইটাই তো, বিশ্ববিদ্যালয় থেকে যদি ছাত্র নেতা উঠে না আসে, আগামী দিনে রাজনীতিটা কারা করবে? ভারতবর্ষের ইতিহাস সে কথাই বলে, বামপন্থী, ডানপন্থী, গেরুয়াপন্থী সবাই হচ্ছে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছাত্র আন্দোলন করে তারা দেশ শাসন করছে, এটা তো বাস্তব। উনি কেন বলেছেন, কি জন্য বলেছেন, আমার তার প্রতি শ্রদ্ধা রয়েছে। আমাদের নীতিগত আদর্শের সাথে ওনার মতানৈক্য থাকতেই পারে। আমি ওই চেয়ারটাকে সম্মান করবো, স্বাভাবিক, একদম। কিন্তু এটা যদি বলে থাকে, আমরা একটা শিক্ষার্থী হিসেবে যেরকম বিহেভ করা উচিত বা যেরকম ব্যবহার করা উচিত, আমরা ঠিক তেমনটাই করেছি, কিন্তু আমরা পাইনি। মানে একটা শিক্ষক, তার আচরণ আমরা কি হিসেবে দেখবো? অভিভাবক সুলভ আচরণ হওয়া উচিত, মানে ব্যতীত হয়েছে, একদম ব্যতীত, ন্যূনতম অভিভাবক সুলভ আচরণ আমরা সেইখানে লক্ষ্য করি। আর্থিক তজরুপের ঘটনা হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে, সেটা আপনি ভালো জানেন। সিটও গঠন হয়েছে, সেটাও জানেন। লালবাজারে এসে পুলিশ এসে তদন্ত করে গেছে, এটাও জানেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সিএজিকে ট্যাগ করেছেন, এটাও জানেন। ইডিকে ট্যাগ করেছেন, এটাও আপনি জানেন। এই গোটা ঘটনার পরে এই ধরনের একটা নোটিফিকেশনকে কেন্দ্র করে যে বিভ্রাট তৈরি হয়েছে, আমি বিভ্রাটের প্রশ্নই আপনাকে জানতে চাই, শেষ করব, যে আমার কাছে একটা বিভ্রাট মনে হচ্ছে, আপনার কাছে পথে বিভ্রাট কিনা বলতে পারবো না। আপনার কাছে কি পথে বিভ্রাট মনে হচ্ছে এই ঘটনাটা? আমার কাছে কি মনে হচ্ছে সেইটা আমরা এখন হুট করে আমরা বলতে পারবো না। বেশ, আগামী দিনে একটা খটকা লাগছে, তো না সংশয় রয়েছে, সন্ধিয়ান রয়েছে। হঠাৎ করে 6 মাস আগে অবসরপ্রাপ্ত হওয়া একটা দায়িত্বে থাকা রেজিস্ট্রারকে আবার পুনর্বহাল কেন করা হবে? বেশ, এর পেছনে কি কারণ?
এর পেছনে কারণটা কি? ডাল মে কুছ কালা হ্যায় ক্যা? অবশ্যই কিছু তো রয়েছে। নাকি সব আগামী দিনে এর গতিবিধি, এর বাস্তবতা বিচার করে আমাদেরকে পথে নামতে হয়, নামবো। নাকি কিন্তু একটা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে গেলে শিক্ষার্থী